তাহলে আসো আমরা আজকে আমাদের নতুন টপিক সেটা হচ্ছে সংযুক্তি নিয়ে শুরু করি। আচ্ছা, সংযুক্তি এই কথাটা থেকে কোন জিনিসটা মাথায় আসতেছে? সংযুক্তি মানে আমাদের একটা জিনিস এখানে মাথায় আসে, সেটা হচ্ছে 100%। সংযুক্তি মানে একটা কথায় মনে রাখবো, এটা হচ্ছে 100%। এখন এই সংযুক্তি বিভিন্নভাবে বের করতে বলতে পারে। তো শুরুতে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে কোনো একটা যৌগ দিয়ে বলবে যৌগের মধ্য, একটা যৌগ গঠিত হয় কি দিয়ে? অনেকগুলো মৌল নিয়ে। এই যৌগের মধ্য যে মৌলগুলো আছে তাদের সংযুক্তি বের করতে বলবে। যৌগের মধ্য মৌলের সংযুক্তি, ধরো আমাদের এই জিনিসটা বের করতে হবে, এটা একটা টাইপ। তো এটার জন্য আমরা একটা সূত্র মনে রাখবো সর্বদা। সংযুক্তির জন্য একটা সূত্র মনে রাখতে হবে। আমি এখানে লিখি সূত্রটা, তারপরে সংযুক্তি সমান নিজস্ব ভর ডিভাইডেড বাই মোট ভর ইন্টু 100%। আর কিচ্ছু মনে রাখতে হবে না, শুধু এতটুকুই। সংযুক্তি মানে কি? নিজস্ব ভর ডিভাইডেড বাই মোট ভর। এখন এটার জন্য আমরা এগুলাকে আমরা বেশ কতগুলো টপিকে ভাগ করব। প্রথমটা হচ্ছে একটা যৌগ দেওয়া থাকবে, সেই যৌগের মধ্যে মৌলের সংযুক্তি। যেমন একটা ধরো বললাম কপার সালফেট। কপার সালফেটে কয়টা যৌগ মৌল আছে? কপার আছে, সালফেট আছে, অক্সিজেন আছে। কপার, সালফার এবং অক্সিজেন আছে। তাহলে এখানে আমাদের তিনটাই বের করতে হবে। এরকম কপার সালফেটে তোমাকে যে কোনো একটা কোশ্চেনে দিবে, অ্যাডমিশন টেস্ট বলো বা এমসিকিউ বলো, এইচএসসি তে যে কোনো একটা দিবে, বলবে হয় সালফার অথবা কপার অথবা অক্সিজেন, যে কোনো একটা, সবগুলো দিবে না। আমরা এখন তিনটাই করব। এবং অক্সিজেনের সংযুক্তি কত? দেখো তাহলে, প্রথমে ধরো আমরা যদি সালফারের সংযুক্তি বের করি, যে সালফারের সংযুক্তি সমান কি হবে? দেখো সূত্রে কি ছিল? নিজস্ব ভর বলতে যেটার তুমি বের করবা, নিজস্ব ভর বলতে যেটার, যাকে তুমি বের করবা বা যারটা চাইছে ওইটার ভর ডিভাইডেড বাই টোটাল যে যৌগটা থাকবে তার আণবিক ভর দিতে হবে। তাহলে এখানে চাইছে কার? বের করতেছো কার? সালফারের। এই সালফারের যে আণবিক ভর সেইটা বসাতে হবে। নিজস্ব ভর বলতে যেটা বের করবে সেটা। তাহলে সালফারের আণবিক ভর কত জানো? সালফারের আণবিক ভর হচ্ছে 32। সালফার আণবিক ভর হচ্ছে 32। আর কপার সালফেটের আণবিক ভর কত? এটা বের করে নিতে হবে। কপার সালফেটের আণবিক ভরটা, কপার সালফেটের আণবিক ভর কত আসে? কপার হচ্ছে 63.5, সালফার 32, অক্সিজেন 64। এটা আসে হচ্ছে 159.5। তাহলে 159.5 ইন্টু 100%। এটা ক্যালকুলেটারে করবা। ক্যালকুলেটারে করে দেখো পার্সেন্টেজ অফ সালফার সমান কত আসতেছে? 20.06% আসবে। এটা বের করা শেষ। এরপরে কি বের করতে বলছে? এরপরে আমাদের বের করতে বলছে কপারের পার্সেন্টেজ। তাই পার্সেন্টেজ অফ কপার সমান কি? কপারের নিজস্ব ভর, কপারের নিজস্ব ভর বা কপারের আণবিক ভর। কপারের আণবিক ভর কত? কপারের আণবিক ভর হচ্ছে 63.5 ডিভাইডেড বাই টোটাল আণবিক ভর। টোটাল আণবিক ভর বলতে ওই কপার সালফেটের আণবিক ভর 159.5 ইন্টু 100%। এটা কত আসে? একটা ক্যালকুলেশন করে নিবা, যেটা আসবে। সেম ভাবে পার্সেন্টেজ অফ অক্সিজেন, এইটা একটু আমরা একটু দেখি। অক্সিজেন এই যৌগে আছে কয়টা? দেখো আমরা যখন সালফার বা কপার বের করছি, সালফার ছিল একটা, কপার ছিল একটা, সেই জন্য তাদের সাথে কিছু গুণ হয় নাই। কিন্তু এখানে দেখো হিসেব করে অক্সিজেন আছে চারটা, এজন্য চারটা অক্সিজেনেরই আণবিক ভর এখানে তোমাকে নিতে হবে। তাহলে 16 ইন্টু 4 ইন্টু 100% ডিভাইডেড বাই
টোটাল যে আণবিক ভরটা সেটা দিবে 159.5। এখান থেকে ক্যালকুলেশন করে দেখবে যেটা আসে এত পার্সেন্ট। তাহলে এইটাই হচ্ছে একটা যৌগের ভিতরে শতকরা সংযুক্তি। এছাড়াও আরো প্র্যাকটিস দেখতে হবে। এবার আমরা পড়লাম কপার সালফেট ইনটু 5 অণু পানি বা বুলোভিট্রিয়ল। এই জিনিসটা অ্যাডমিশন টেস্টে বুলোভিট্রিয়ল আকারে বেশি আসে, যে বুলোভিট্রিয়লে ক্লাস পানির শতকরা সংযুক্তি কত। তাহলে বুলোভিট্রিয়ল মানে বুঝে নিতে হবে কপার সালফেটের সাথে 5 অণু পানি আছে। তাহলে এইখানে পানির শতকরা সংযুক্তি কত। তাহলে একইভাবে পার্সেন্টেজ অফ কি, পার্সেন্টেজ অফ পানি বা পানির শতকরা সংযুক্তি, এটা সমান কি হবে, পানির নিজস্ব ভর। এই যৌগে পানির ভর টোটাল কত, আমরা জানি 1 মোল পানি H2O মানে হচ্ছে 18। তাহলে কয়টা আছে এখানে, 5টা আছে। তাহলে আমি এখানে কি দিব, 5 ইন্টু 18 ডিভাইডেড বাই টোটাল। তাই কপার সালফেট, এটা তো একটু আগে দেখছি 159.5 প্লাস সালফার, কপার সালফেটে 159.5 আর এখানে 5 ইন্টু 18, তাহলে 5 18 90 এই ইন্টু 100%। তাহলে এটা করে নিবা যেটা আসবে। এই যেগুলো হোমওয়ার্ক দিচ্ছে এগুলা ক্যালকুলেটর আমি নিজে করতেছি না, এগুলো তোমাদেরই কাজ দিচ্ছি। কারণ এগুলো যদি কিছু কাজ না দিই তাহলে ক্লাসটা এখানে দেখবা, দেখে শেষ করে ফেলবা, এগুলোর হাতে কেউ করতে চাইবা না, এগুলো তো করা উচিত না। এবার একটু আমরা এর থেকে ডিপ লেভেলে যাই। আসো, ধরো বললাম একটা ধাতুর অক্সাইডে 27.6% অক্সিজেন আছে। অক্সাইডটির সংকেত M3O4 হলে ধাতুটি নির্ণয় করো। ধাতুটা নির্ণয় করো। কি বলছে, একটা ধাতুর অক্সাইডে অক্সিজেন আছে 27.6%, অক্সিজেনের পরিমাণ 27.6%। ধাতুটার সংকেত কি দিছে, ধাতুটার সংকেত দিছে আমার M3O4। বলছে ধাতুটা নির্ণয় করো, মানে এমটা কি এটা নির্ণয় করতে হবে। এমটা কি এটা আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, এইটা করার আগে আরেকটা ম্যাথ করা উচিত, এটা একটু পরে করি। করে তার থেকে আগে ওই কপার সালফেট ইন্টু 5 অণু পানি দিয়ে যেটা করছি ওই রিলেটেড একটা ম্যাথ আগে একটু করে আসি, তারপরে এটাই আসি। কপার সালফেট ইন্টু x অণু পানি, এইখানে পানির শতকরা সংযুক্তি ধরো দেওয়া আছে 36.125%। এইটা হলে x সমান কত হবে। তাহলে এখানে কপার সালফেট ইন্টু x অণু পানি দেওয়া আছে, বলছে পানির সংযুক্তি হচ্ছে 36.125। তাহলে দেখো আমরা যার সংযুক্তিটা দেওয়া আছে সেটা একটু নেই। পার্সেন্টেজ অফ পানি যেহেতু দেওয়া আছে, এইটা সমান কি, পার্সেন্টেজ অফ পানি, মেইন সূত্রটা তুমি অ্যাপ্লাই করো। পার্সেন্টেজ অফ পানির সূত্র কি, পানির নিজস্ব ভর। তাহলে পানি কয়টা আছে এখানে, x অণু পানি আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, x ইন্টু 18। আগে দেখো এখানে যখন 5 ছিল তখন আমি 5 ইন্টু 18 লিখছিলাম, 5 এর পরিবর্তে আমার এখানে x আছে, তাহলে আমি x ইন্টু 18 লিখবো। তাহলে এটাই হচ্ছে পানির নিজস্ব ভর ডিভাইডেড বাই টোটাল ভর। এই কপার সালফেট ছিল 159.5 প্লাস এখানে হবে কি x ইন্টু 18 ইন্টু 100%। এবার দেখো
এই পার্সেন্টেজ, পানির পার্সেন্টেজটা দেওয়া আছে এখানে 36.125%। এইটা সমান কি 18x ইন্টু 100% ডিভাইডেড বাই 159.5 প্লাস 18x। এবার কোনাকুনি গুণ করবা, পার্সেন্টেজ আর পার্সেন্টেজ তো উঠে যায়, এগুলো তো উঠে যাচ্ছে। কোনাকুনি গুণ করার পরে এক্স এর মান এখানে 5ই পাবা। এটা যদি তুমি এমসিকিউতে দেখো, যদি কখনো এমসিকিউতে দেখো, তাহলে এটা আর ম্যাথমেটিক্যালটা আমার করার দরকার নাই, কারণ কপার সালফেটের সাথে সর্বোচ্চ 5 অণু পানিই থাকতে পারে। সর্বোচ্চ এখানে 5 অণু পানি থাকতে পারে, কারণ ব্লু ভিট্রিয়রে পানির অণুর সংখ্যা কত হয়, 5 অণু হয়। যদি ম্যাথে আসে তাহলে এটা করার দরকার নাই। আর যদি দেখো সময় পাও, মানে সময় যদি তোমার কাছে থাকে তখন করে দেখবা, কারণ যদি কেউ একটা ঘাটতারামি স্যার থাকে, ঘাটতারামি করা স্যার থাকলে এইখানে পার্সেন্টেজটা চেঞ্জ করে দিয়ে দিতে পারে, তখন তার 5 আসবে না। এই জন্য যদি সময় থাকে তাহলে করবা, সময় না থাকলে করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এবার এই ম্যাথে আসি। একটা ধাতুর অক্সাইডে 27.6% অক্সিজেন আছে। ধাতু অক্সাইডটা যদি M3O4 হয় তাহলে আমাদের ধাতুটা কি হবে সেটা বলছে। তাহলে ধাতুটা কি হবে এটা আমি যদি চিনতে চাই, তাহলে আমাকে কি বের করতে হবে, ধাতুটার আণবিক ভর বের করতে হবে। আমি যদি ধাতুটার আণবিক ভর বের করতে পারি তাহলে তো বলে দিতে পারবো, কারণ আমরা জানি পর্যায় সারণীতে বেশ কতগুলো মৌলের আণবিক ভর আমাদের মুখস্থ আছে। আমরা ধরে নিই যে ধাতুটার আণবিক ভর x, ধরি ধাতুটির আণবিক ভর সমান x। আচ্ছা, ধাতুটাই অক্সাইডটা কি দেওয়া আছে, অক্সাইডটা দেওয়া আছে M3O4। কার পার্সেন্টেজ দেওয়া আছে, অক্সিজেনের। তাহলে তুমি এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করবা, পার্সেন্টেজ অফ অক্সিজেন। পার্সেন্টেজ অফ অক্সিজেন মানে কি, এই যৌগে অক্সিজেনের নিজস্ব ভর, তাই অক্সিজেন 4টা আছে, আণবিক ভর কত 16, ডিভাইডেড বাই টোটালটা। এই ধাতুটা আণবিক ভর তুমি কি ধরছো, ধাতু বলতে এম, এর আণবিক ভর তুমি এক্স ধরছো, এক্স আছে কয়টা, 3টা। তাহলে এখানে 3x প্লাস 16 ইন্টু 100%। এই পার্সেন্টেজ অফ অক্সিজেন কত দেওয়া আছে, পার্সেন্টেজ অফ অক্সিজেন এখানে 27.6, 27.6%, 64/3x+16 ইন্টু 100%। এখানে তুমি কোনাকুনি গুণ করবা, গুণ করে এক্স এর মান পাবা হচ্ছে এরকম 55.96। এটাকে আমরা 56 ধরতে পারি। 56 কার, আয়রনের, তার মানে ধাতুটা হচ্ছে আয়রন, ধাতুটা হচ্ছে আয়রন। আবার এইখানে হিসাব করার সময় যেন 100 বাদ দিয়ে দিও না, পার্সেন্টেজ পার্সেন্টেজ উভয় পাশ থেকে উঠে যাবে, 100 কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে, এইগুলা খেয়াল রাখো, বাদ দিতে যেও না যেন। এখন একটু আগে যে ম্যাথটা করছি, এইখানে করে আসি। এক পেজে দিলে আবার বেশি হয়ে যাবে। আগে যে ম্যাথটা করছি এখানে দেখো, এই ম্যাথটাতে আমরা বলছি একটা ধাতুর অক্সাইডে এত পার্সেন্ট অক্সিজেন আছে। এখন আমরা এখন যে ম্যাথটা করব সেখানে আমরা দুইটা অক্সাইড দিয়ে দিই। ধরো একটি ধাতুর দুইটা অক্সাইডে 27.6% ও 30% অক্সিজেন আছে। একটি ধাতুর দুইটা অক্সাইডে একটাতে আছে 27.6% এবং অন্যটাতে আছে 30% অক্সিজেন। প্রথম অক্সাইডটা
M3O4 হলে দ্বিতীয় অক্সাইডটি নির্ণয় করো। দ্বিতীয় অক্সাইডটা নির্ণয় করো। তাহলে একটা অক্সাইড দেওয়া আছে, দ্বিতীয় অক্সাইড নির্ণয় করতে বলছে। দ্বিতীয় অক্সাইড নির্ণয় করতে বলছে। আমরা এটাকে দুইটা ভাগ করতে পারি না ম্যাথটাকে, যেহেতু দুইটা অক্সাইড, এই জন্য আমরা এটাকে দুইটা ভাগ করব। একটা হচ্ছে কি, একটা অক্সাইড হচ্ছে M3O4, এই অক্সাইড, প্রথম অক্সাইডটা কি, প্রথম অক্সাইডটা হচ্ছে M3O4, দ্বিতীয় অক্সাইডটা আমরা ধরে নিচ্ছি MxOY, দ্বিতীয় অক্সাইডটা হচ্ছে MxOY। কেন এম আর ও নিলাম? কারণ অক্সাইড কি কার হয়, ধাতুর সাথে অক্সিজেন দিয়েই তো অক্সাইড হয়, আর অধাতুর সাথে হয়, কিন্তু এখানে বলা আছে যেহেতু ধাতুর অক্সাইড, সেজন্য আমরা ধাতুর সাথে অক্সিজেন নিলাম। এইখানে এক্স এর মান 1 থেকে শুরু করে যা কিছু হতে পারে, ওয়াই এর মান 1 থেকে শুরু করে যা কিছু হতে পারে। আচ্ছা, এই দুইটা অক্সাইডে একটু খেয়াল করো, প্রথম অক্সাইডে 27.6% অক্সিজেন দেওয়া আছে। এই যৌগটাতে পার্সেন্টেজ অফ অক্সিজেন কত দেওয়া আছে? 27.6%। আর এই 30% কার? দ্বিতীয় অক্সাইডে। এইখানে পার্সেন্টেজ অফ অক্সিজেন কত দেওয়া আছে? 30% দেওয়া আছে। এখন এইখানে পার্সেন্টেজ অফ অক্সিজেনের সূত্রটা আমরা এবার বসায় দিয়ে আসো। পার্সেন্টেজ অফ অক্সাইডের সূত্র কি? অক্সিজেনের নিজস্ব ভর, তার মানে কত? 16 × 4 ডিভাইডেড বাই, এম এরটা কি ধরবা? এম এরটা এক্স ধরে নাও। তাহলে আগের এই M3O4 কিন্তু আমরা একটু আগেই বের করে নিয়েছি, তারপর আবার একটু এখানে করি, ইন্টু 100%, এখানে আছে 27.6%। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো, হুবহু আগেরটাই না? এখানে যা যা ছিল তাই কিন্তু। তাহলে আমি আর না গিয়ে আমরা এখানে বললাম এক্স এর মানটা আসতেছে হচ্ছে 56, তার মানে এটা ছিল হচ্ছে আমার আয়রন। তাহলে এই অক্সাইডটা কি আসতেছে? এম এর জায়গায় কি বসবে? এম এর জায়গায় আয়রন বসবে। তাহলে ওই অক্সাইডটা হচ্ছে, অতএব অক্সাইডটি Fe3O4, এই অক্সাইডটা হচ্ছে Fe3O4। আমাকে কি করতে হবে? অন্য আরেকটা যে অক্সাইড আছে সেই অক্সাইডটা কি সেটা বের করে নিতে হবে এখন। তাহলে ওইটাই দেখি আমরা একটু বের করি কি হয় ওই অক্সাইডটা। তো ওই অক্সাইডটা বের করতে গেলে আমার শুধু দুইটা জিনিস দরকার, একটা এক্স আর একটা ওয়াই দরকার, আর কিছুই দরকার নাই। আচ্ছা, তাহলে এখানেও যে সূত্রটা আছে আমরা এই সূত্র দিয়েই বাকি কাজগুলো করে ফেলি। পার্সেন্টেজ অফ অক্সিজেনের সূত্র কি? অক্সিজেনের নিজস্ব ভর। অক্সিজেন আছে কত? অক্সিজেন আছে হচ্ছে ওয়াই মোল, ইন্টু একটা অক্সিজেনের আণবিক ভর কত? 16। যদি এখানে 4 থাকতো 4 দিতাম, 5 থাকলে 5 দিতাম, ডিভাইডেড বাই কি? টোটাল আণবিক ভর, ওই যৌগটার টোটাল আণবিক ভর। তাহলে এম এর আণবিক ভর কত? দেখো এমটা কি আমরা কিন্তু বের করেই আসছি একটু আগে। এইখানে এমটা ছিল হচ্ছে আয়রন, এই এম এর আণবিক ভর ধরছি কত? এম এর আণবিক ভর সমান ধরে নিছি এক্স, তো সেই এক্সটা আমরা এখানে বের করছি, সেটা হচ্ছে আয়রন। তাহলে এটা কি আসতেছে? এটা আমরা এভাবেও লিখতে পারি না চাইলে, FeXOY, FeXOY। তাহলে আমাকে এই আয়রনটা লিখতে হবে এখানে। তাহলে আয়রনের আণবিক ভর কত? 56। তাহলে আমরা এখানে কি লিখবো? 56x প্লাস ওয়াই ইন্টু 16, তার মানে 16y। এটা সমান কত? এটা সমান হচ্ছে 30%। এটা সমান, আচ্ছা এখানে একটা জিনিস তো আমরা দিই নাই, 100% তো দিই নাই। শতকরা সংযুক্তি লিখতে গেলে তো 100% দিতে হবে। এই হচ্ছে 100%। তো এই পার্সেন্টেজ পার্সেন্টেজ উঠাই দিব, কোনাকুনি গুণ করে দিই। কোনাকুনি গুণ করলে এখানে কত আসে? 16y। তাহলে 16,
দেখো এখান থেকে একটা শূন্য আর এপাশ থেকে একটা শূন্য আমি বাদ দিতে পারি, তাহলে এখান থেকে গুণ করলে কত আছে 160y থাকে এপাশে, 160y, আর এপাশে কি থাকে 3 দিয়ে 56 গুণ করলে কত আসে 168x, আর 3 ষোলো 48y। আর x আর y গুলো এবার আমরা একটু এক পাশে রাখি। 168x এটা সমান কত আসে 112y আসে, 160 থেকে 48 বাদ দিলে 112y আসে। এবার আমি এখানে x বাই y এর অনুপাত করব, x বাই y এর অনুপাত করলে কত আসে 112 বাই 168, এটা সমান আসে হচ্ছে 2/3। এবার একটু এসএসসি লেভেলে ফিরে যাও, এরকম অনুপাত থাকলে x সমান তুমি কত লিখবা, x সমান 2, y সমান 3। এখন আমাদের অক্সাইডটা এখানে কি ছিল, অক্সাইডটা ছিল mxOy, mxOy, তাহলে এখানে অক্সাইডটা কি হচ্ছে x এর জায়গায় কত বসবে 2, y এর জায়গায় 3, তাহলে M2O3। m এর মানটা আমরা দেখো m এর জায়গায় কি বসবে এটা আগেই বের করে নিয়েছি, Fe2O3, Fe2O3। তাহলে এই কোশ্চেনটাতে বলছে যে একটা ধাতুর অক্সাইডে 27.6% অক্সিজেন আছে, আর একটা ধাতুর অক্সাইডে আছে হচ্ছে 30% অক্সিজেন। এখন প্রথম অক্সাইডটা এখানে আমার দেওয়া আছে M3O4, তাহলে M3O4 আর এই 27.6% যে অক্সিজেন আছে এখান থেকে আমি বের করে নিতে পারছি এই এমটা কি, তো সেই এমটা আমরা বের করে নিয়েছি কি আয়রন। তাহলে এখানে যে দ্বিতীয় অক্সাইডটা আমরা ধরে নিয়েছি MxOy, এম এর জায়গায় কি হবে আয়রন, তাহলে FeXOy। তাহলে আমাকে কি করতে হবে শুধু x আর y বের করতে হবে। তাহলে আমাকে শুধু এখানে ইনফরমেশন দিছে 30% অক্সিজেন আছে দ্বিতীয় অক্সাইডে, তাহলে আমরা সেটা লিখছি পার্সেন্টেজ অফ অক্সিজেন সমান 30%, এই যৌগে পার্সেন্টেজ অফ অক্সিজেন সমান 30%। এরপরে কোনাকুনি গুণ করে আমরা x বাই y এর অনুপাত করছি, x সমান তাহলে 2, y সমান 3, তাহলে x এর জায়গায় 2 বসাবা, y এর জায়গায় 3 বসাবা। এই তাহলে এই টাইপের ম্যাথ এখান থেকে আমরা দেখে ফেলবো। আচ্ছা, এবার এর থেকে আমরা আরেকটু ডিপ লেভেলে যাই। এতক্ষণ আমরা পড়ছিলাম হচ্ছে যৌগের মধ্যে মৌলের শতকরা সংযুক্তি, যৌগের মধ্যে মৌলের শতকরা সংযুক্তি। এবার আসো যৌগের মধ্যে যৌগের সংযুক্তি দেখি আমরা। যৌগের মধ্যে যৌগের সংযুক্তি। আচ্ছা, ধরো আমি কোশ্চেন এখানে লিখলাম ক্যালসিয়াম ফসফেট CO3 Ca3 PO4 হোল 2, এইখানে বলল ক্যালসিয়াম অক্সাইড, এখানে বলছে কি ক্যালসিয়াম অক্সাইড বা P2O5 এর সংযুক্তি। এখন এই কোশ্চেনটাতে তুমি কি করবা, ওই সূত্র যদি সরাসরি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ভুল হবে। ক্যালসিয়াম অক্সাইড এর আণবিক ভর যদি তুমি দাও ডিভাইডেড বাই টোটাল এই যৌগটার যদি আণবিক ভর দাও, যেটা আসবে ওইটা করলে এটা তোমার সম্পূর্ণ ভুল হবে। কেন? কারণ এই যে যৌগটা, এই যৌগটাতে তোমার ক্যালসিয়াম অক্সাইড যে কয়টা আছে এটা তুমি জানো না, PTO5 কয়টা আছে তুমি জানো না, তাহলে আগে তোমাকে কি করতে হবে, এইটা আগে তোমাকে বের করে নিতে হবে। মানে এই মূল যে যৌগটা আছে এই মূল যৌগটাকে তুমি ভাঙবা। ভাঙবা কিভাবে দেখো, তিনটা যেহেতু ক্যালসিয়াম আছে তাহলে তুমি এইভাবে লিখো, তিনটা ক্যালসিয়াম অক্সাইড, অক্সাইড এখানে টোটাল ছিল 6টা, তার মধ্যে তিনটা অক্সিজেন ছিল কয়টা, ধরো 8, তিনটা বের হয়ে গেছে, তাহলে আর আছে 5টা। ফসফরাস দেখো 2টা, তাহলে 5টা অক্সিজেন আছে, ফসফরাস 2টা আছে, তাহলে P2O5। এই যৌগটাতে আমরা কি দেখতে পাচ্ছি, তিনটা ক্যালসিয়াম অক্সাইড আছে আর একটা P2O5 আছে, তিনটা ক্যালসিয়াম অক্সাইড আর একটা P2O5 আছে। এইবার তুমি অ্যাপ্লাই করো, এবার তুমি অ্যাপ্লাই করতে পারবে ওই সূত্রটা নিজস্ব
পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম অক্সাইড এটা সমান কি হবে 3 ইন্টু ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর 3 ইন্টু ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর ডিভাইডেড বাই টোটাল আণবিক ভর টোটাল বলতে কার টোটাল বলতে এখানে ক্যালসিয়াম ফসফেটের আণবিক ভর CA3PO4 এর আণবিক ভর ইন্টু 100%। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর কত 56, তাহলে 3 ইন্টু এখানে আমরা লিখব 56 আর নিচে কত ক্যালসিয়াম ফসফেটের আণবিক ভর ক্যালসিয়াম হচ্ছে 40 তাহলে 40 ইন্টু 3 প্লাস ফসফরাস ফসফরাস হচ্ছে 31 31 ইন্টু 2 প্লাস অক্সিজেন কত অক্সিজেন 16 464 64 ইন্টু 2 এই হচ্ছে টোটালটা আণবিক ভর ইন্টু 100%। বাকিটুকু করে নিবা। আর এপাশে কি করতে হবে পার্সেন্টেজ অফ P2O5 আমি কিন্তু সবগুলো দেখাচ্ছি তোমাদের যে কোনো একটাই পরীক্ষায় চাইবে। তা তুমি এখানে কি লিখবা এখানে লিখবা P2O5 এর আণবিক ভর ডিভাইডেড বাই ক্যালসিয়াম ফসফেটের আণবিক ভর ইন্টু 100%। এবার তুমি এখানে আণবিক ভরগুলো বসাই দিবা বসাই দিলে শেষ। আচ্ছা কয়টা দিচ্ছে এবার ধরো আমরা বললাম ক্যালসিয়াম নাইট্রেটে নাইট্রোজেন ডাইঅক্সাইডের সংযুক্তি কত নাইট্রোজেন ডাইঅক্সাইডের সংযুক্তি কত এখানে আমি আর অন্য কোনোটা না শুধু একটাই বললাম। তার এখানে আগে কি এই যৌগটাকে আমরা ভাঙবো ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম যদি থাকে সেখানে আমার কি তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে অবশ্যই। ক্যালসিয়াম যেখানে থাকবে আর অক্সিজেন যদি থাকে সেখান থেকে আমরা ক্যালসিয়াম অক্সাইড পাবো। এটা যেহেতু একটা ক্যালসিয়াম আছে আমরা একটা ক্যালসিয়াম অক্সাইড পাবো। তাহলে এবার আসো অক্সিজেন টোটাল ছিল 6টা একটা ব্যবহার হয়ে গেছে এখনো আছে কয়টা এখনো আছে আমার 5টা। এখানে যেহেতু নাইট্রোজেন ডাইঅক্সাইড বলছে ওই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা তুমি আগে লিখে নিবা। নাইট্রোজেন যেটা সংযুক্তি বের করতে বলবে ওইটা তুমি আগে লিখে নিবা। এখন এখানে নাইট্রোজেন আছে 2টা তুমি যদি এখানে 2 দাও তাহলে কি হচ্ছে 2টা নাইট্রোজেন ডাইঅক্সাইড তাই টোটাল 4টা অক্সিজেন হয়েছে এখানে হয়েছে 5টা। নাইট্রোজেন 2টা মিলে গেছে ক্যালসিয়াম একটা মিলে গেছে এখনো এক্সট্রা একটা অক্সিজেন আছে তাহলে সেই এক্সট্রা একটা অক্সিজেন কিভাবে দিবা হাফ অণু অক্সিজেন। দেখো 2 2 কেটে গেলে অক্সিজেন আসে। তাহলে এবার তোমাকে কি বের করতে বলেছে এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের শতকরা সংযুক্তি। এই পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড সমান এবার তুমি কি লিখবা 2 ইন্টু নাইট্রোজেন ডাইঅক্সাইডের আণবিক ভর বাই ক্যালসিয়াম নাইট্রেটের আণবিক ভর ইন্টু 100%। এই বিক্রিয়া ভাঙাটাই কিন্তু সব থেকে মেইন বিষয় এখানে। বিক্রিয়া ভাঙতে ভুল করলে কিন্তু সব ভুল হয়ে যাবে। বিক্রিয়া ভাঙা যেটা কোশ্চেনে আগে বলবে ওই জিনিসটা তুমি আগে লিখে নিবা। তাহলে এবার আমরা এখানে যদি বাকিটুকু ক্যালকুলেশন করে ফেলি নাইট্রোজেন আণবিক ভর কত নাইট্রোজেন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 46 ইন্টু 100%। উপরে দিতেও পারো নিচে দিলেও সমস্যা নাই। নিচে কি আসবে
40 ক্যালসিয়ামের নাইট্রোজেন 14 × 2 প্লাস 14 × 2 আর 3 ষোলো 48 × 2 এই এইখান থেকে এই যেটা আসে, যদি এখানে বলতো এই ক্যালসিয়াম নাইট্রেটে পার্সেন্টেজ অফ অক্সিজেন কত হবে, এইটা একটু ঝামেলা মতো আছে। ঝামেলা বললে না, পার্সেন্টেজ অফ অক্সিজেন কত হবে এখানে। অক্সিজেন দেখো দুইটা জায়গায় আছে, কিন্তু এখানে কিন্তু উত্তর শেষ। যদি অন্য কোনোটা বলতো তখন আমরা বের করতাম পার্সেন্টেজ অফ অক্সিজেন। তাহলে এখানে তুমি হিসাব করে দিয়ে দিবা কতটা অক্সিজেন আছে। এইখানে অক্সিজেন আছে, পার্সেন্টেজ অফ অক্সিজেন বলতে কিন্তু এখানে ক্যালসিয়াম অক্সাইড বলে না, তুমি কিন্তু এই অক্সিজেন নিতে পারবা না। আবার এই যে নাইট্রোজেনের মধ্যে যে অক্সিজেন, এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের মধ্যে যে অক্সিজেন আছে ওটা নেওয়া যাবে না। এইখানে হাফ অণু অক্সিজেনে নিতে হবে। মানে এখানে কি হবে, 1/2 ইন্টু অক্সিজেনের আণবিক ভর ডিভাইডেড বাই ওই যে ক্যালসিয়াম নাইট্রেটের আণবিক ভর ইন্টু 100%। এই আমি সূত্রটা লিখে দিলাম, বাকিটুকু করে নিও। অক্সিজেন আণবিক ভর কত, 32। তাহলে এইগুলাই ছিল কিন্তু মোটামুটি এই বিভিন্ন যৌগ থেকে শতকরা সংযুক্তি নির্ণয়। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু করায় এসে এইখানটাতেই, এই যে যৌগের মধ্যে মৌলের শতকরা সংযুক্তির এইখানে একটা জিনিস পরীক্ষায় আসছিল, ডেন্টাল নাকি মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল, একটু ভুলে গেছি, তো আসছিল। এই জিনিসটা বইয়ে মুখস্থ করতে হতো, এখন আর মুখস্থ করার দরকার নেই। সেটা হচ্ছে ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত। ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত। তাহলে আগে আমাকে কি দেখতে হবে, ইউরিয়ার সংকেতটা আমাকে আগে জানতে হবে। তাহলে ইউরিয়ার সংকেত কি, CH2 হোল টু, ইউরিয়ার সংকেত কি বলো, ইউরিয়া ইউরিয়া NH2 CONH2। ওইভাবে মনে রাখছো, যে কোনো একটা ভাবে মনে রাখলেই হচ্ছে। এটাই হচ্ছে ইউরিয়ার সংকেত। এইখানে বলা হয়েছে কি, কি জানো, হ্যাঁ, নাইট্রোজেনের পার্সেন্টেজটা কত হবে। দেখো বইয়ে কর্মমুখী রসায়ন না কোনো একটা চ্যাপ্টার, কি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে, ভুলে গেছি, সেখানে বলাই আছে নাইট্রোজেনের পার্সেন্টেজ হচ্ছে 46%। এটা মুখস্থ রাখতে হয়েছে। এখন এটা সবসময় যে মুখস্থ থাকবে এমনটা তো না। যদি এটা এই নাইট্রোজেন না বলে অন্য কিছু বের করতে বলতো, তাহলে এখান থেকে তুমি সরাসরি সূত্র অ্যাপ্লাই করে দিবা, পার্সেন্টেজ অফ নাইট্রোজেন মানে কত হবে। নাইট্রোজেন কয়টা আছে, এখানে দুইটা আছে, তাহলে নাইট্রোজেন আণবিক ভর কত, একটা নাইট্রোজেন হচ্ছে 14, 14 দুনো তাহলে এখানে 28 ডিভাইডেড বাই টোটাল ইউরিয়া এর মলিকিউলার ওয়েট বা আণবিক ভর। তাহলে ইউরিয়া আণবিক ভর কত, ইউরিয়ার আণবিক ভর হচ্ছে, বের করব আমরা, এখানে NH2, নাইট্রোজেন হচ্ছে 14, 14 আর 2 16, তাহলে 16 দুনো 32, 32 আর 12 44 আর অক্সিজেন 16, 60ই তো আসে, ইন্টু 100%। এই শূন্য এই শূন্য আমরা কেটে দিতে পারি, 530, এখানে আসে 530, তাহলে 424, তাহলে 4 থেকে একটু বেশি, 4.5টা এরকম হতে পারে, বা 4.6 এরকম হতে পারে। দেখো 6 ইন্টু 4.6, 424 আর 636, 3.6,
তাহলে এটা কত আসে? 27.6 আসে। 27.6 আমরা তো 28 এর কাছাকাছি, তাহলে এটা আমরা এইটাই বলতে পারি না 4.6 এর কাছাকাছি। তাই 4.6 বা 4.7 যেটাই বলো, তাহলে কত আসে? 46% অথবা 47%। 46% অথবা 47%। এই টাইপের ম্যাথ কিন্তু এখানে থাকতে পারে। তাহলে এই যৌগের মধ্যে মৌল, যৌগের মধ্যে যৌগ, এই টাইপের ম্যাথ আসতে পারে। আচ্ছা, এখন এবার আমরা একটু এর থেকে ডিপলি যাব, মানে যেগুলো সিকিউতে আসতে পারে। এটা হচ্ছে মিশ্রণে যৌগের সংযুক্তি। বইয়ে যে ম্যাথটা দেখাছিলাম ওই ম্যাথটা একটু আগে আমি রুলসগুলো লিখি কিভাবে সলভ করবা। মিশ্রণে যৌগের সংযুক্তি। মিশ্রণ মানে কি বুঝতেই পারতেছো, দুইয়ের অধিক যৌগ থাকবে বা এক দুইটাও থাকতে পারে, তাহলে মিশ্রণে যৌগের সংযুক্তি। এইগুলোর ক্ষেত্রে তুমি চেষ্টা করবা পাত্র, এই রুলসগুলো খেয়াল করো কোন কোন নিয়ম তুমি ফলো করবা। প্রথমে পাত্র আঁকার চেষ্টা করবা, পাত্র এঁকে আমরা ম্যাথ করব। তাই পাত্র আঁকলাম, তারপরে কাজ কি? কার পাত্রে কি আছে তাই লিখব। পাত্রে কি কি আছে লিখব। পাত্রে ধরো দুইটা পাত্র আছে, সেই দুইটা পাত্রে কি কি দেওয়া আছে সেটা লিখব। আর যদি কোশ্চেনে পার্সেন্টেজ দেওয়া থাকে, পার্সেন্টেজ দেওয়া থাকলে পার্সেন্টেজ দেওয়া থাকলে মোট ভর কত ধরবো? পার্সেন্টেজ মানে কত? 100 না? এই পার্সেন্টেজ দেওয়া থাকলে মোট ভর 100 ধরবা। আরেকটা স্টেপস বা আরেকটা রুলস ফলো করবা, বিক্রিয়ার কথা বলা না থাকলে আণবিক ভর নিয়ে কাজ করব। বিক্রিয়ার কথা যদি উল্লেখ না থাকে, বিক্রিয়ার কথা উল্লেখ না থাকলে আণবিক ভর দিয়ে ম্যাথ করব। এই কয়েকটা জিনিস আমরা একটু ফলো করব। আচ্ছা, এখন আমরা বইয়ে যে ম্যাথটা দেখছিলাম ওই ম্যাথটা আমরা একটু এখানে নিয়ে আসি। একটু দাঁড়াও। এইটা আমরা একটু এই স্টেপস গুলো ফলো করে দেখি এই ম্যাথটা করতে পারি কিনা। এখানে কি বলছে কোশ্চেনটায়, যে 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে উত্তপ্ত করলে 96 গ্রাম অবশেষ পাওয়া যায়। মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ বের করো। শতকরা পরিমাণ বের করা মানে কি? শতকরা সংযুক্তি বের করা। শতকরা পরিমাণ মানে কি বলছি?
শতকরা সংযুক্তি বের করা। এখন এগুলাকে কি বলেছি? চিত্র দিয়ে ওই স্টেপ বাই স্টেপ করব। প্রথমে আমরা পাত্র করব। তাহলে এখানে একটা পাত্রে কি কি আছে? ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। তাই প্রথম কাজ আমাদের কি? পাত্র আঁকা। তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করি। একটা ম্যাথ করতে পারলে বাকিগুলো সব ইজি। তাই প্রথমে ধরো আমরা পাত্র রেখে নিচ্ছি একটা। পাত্র বলতে একটু যেভাবে হোক একটা নিলেই হচ্ছে, সেটা খুব অ্যাকুরেট পাত্র হতে হবে এমন না। এই একটা পাত্রে কি কি আছে বলছে দেখো, ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে সেই দুইটা আমরা দিয়ে দিই। একটা আছে ক্যালসিয়াম কার্বনেট আর তার সাথে মিক্সড করা আছে ম্যাগনেসিয়াম কার্বনেট। টোটাল তার পরিমাণ কত দেওয়া আছে? টোটালটার পরিমাণ দেওয়া আছে 184 গ্রাম। টোটালটার পরিমাণ আছে 84 গ্রাম। এখন কোনটা কতটুকু আছে সেটা কি আমি জানি? মোট দুইটার পরিমাণ দেওয়া আছে 184 গ্রাম। আমি সেটা জানি না কোনটা কতটুকু আছে। আমরা ধরে নিচ্ছি ক্যালসিয়াম কার্বনেট আছে x পরিমাণ এই 184 এর মধ্যে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কত থাকবে? অবশ্যই 184 মাইনাস এক্স। দুইটা মিলে যদি 184 থাকে, একটা যদি তুমি x বলো, বাকিটা কি হবে? 184 মাইনাস এক্স গ্রাম। গ্রামটা দিয়ে রাখলাম। তাহলে প্রথম কাজ কিন্তু আমাদের শেষ। দেখো পাত্র আঁকবো, পাত্রে কি কি আছে সেটা লিখবো। পার্সেন্টেজ দেওয়া থাকলে ভর দিয়ে 100 ধরে কাজ করবো। এখানে তো পার্সেন্টেজটা আমার দেয় নাই, পার্সেন্টেজটা আমার এখানে দেয় নাই। আচ্ছা, এখন এরপরে কি বলছে? এই যে দুইটা মিশ্রণ, এই মিশ্রণটাকে যখনই উত্তপ্ত করা হয়েছে, যখনই উত্তপ্ত করা হয়েছে তখন কি হয়েছে? তখন 96 গ্রাম অবশিষ্ট পাওয়া গেছে। আমি এদিকে একটু সরাই লিখি। এই দুইটাকে কি করছে? এই দুইটাকে উত্তপ্ত করছে। এই মিশ্রণটাকে উত্তপ্ত করা হয়েছে। যখনই উত্তপ্ত করছি আমরা এখানে 96 গ্রাম অবশেষ পেয়ে গিয়েছি। এখানে আমরা 96 গ্রাম অবশেষ পাচ্ছি উত্তপ্ত করার পরে। উত্তপ্ত করার পরে আচ্ছা, যখন এবার আসে উত্তপ্ত করছি কাকে কাকে? ক্যালসিয়াম কার্বনেটকে, ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করছি। যাদেরকে উত্তপ্ত করছি আমরা তাদের নিয়েই কাজ করি। ক্যালসিয়াম কার্বনেটকে প্রথমে উত্তপ্ত করো। CaCO3। এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করা হয় কি হয়? ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড চুন সলিড, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসীয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করার পরে এটা পাইলাম আমরা। এই ক্যালসিয়াম কার্বনেট কত মোল আছে এখানে দেখো। ক্যালসিয়াম কার্বনেট আছে 1 মোল, ক্যালসিয়াম অক্সাইড আছে 1 মোল। অবশিষ্ট দেখো এখানে বলা হয়েছে অবশিষ্ট পাওয়া গেছে 96 গ্রাম। অবশিষ্ট পাওয়া মানে কি? অদক্ষিপ্ত হওয়া। কার্বন ডাইঅক্সাইডটা তোমার অদক্ষিপ্ত হবে না। অদক্ষিপ্ত হয় কে? ক্যালসিয়াম অক্সাইড না? তাহলে তুমি কাকে কাকে হিসাব করবা? এই ক্যালসিয়াম অক্সাইড আর এই ক্যালসিয়াম কার্বনেট নিয়ে হিসাব করবা। তাহলে এটার পরিমাণ আছে হচ্ছে 1 মোল, এটাও আছে 1 মোল। ক্যালসিয়াম কার্বনেট 1 মোল মানে কত গ্রাম? ক্যালসিয়াম কার্বনেট 1 মোল মানে 100 গ্রাম আণবিক ভর যেটা। তাহলে 100 গ্রামে অবশিষ্ট পাচ্ছ কতটুকু? ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর কত? 56 গ্রাম। একে পাচ্ছ কতটুকু? 56 ডিভাইডেড বাই 100। আর ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট কতটুকু ছিল? দেখো x গ্রাম ছিল। অতএব x গ্রামে আমি ক্যালসিয়াম অক্সাইড পাবো কতটুকু? 56x ডিভাইডেড বাই 100 গ্রাম। তাহলে এই মিশ্রণে ক্যালসিয়াম অক্সাইড মানে অবশিষ্ট যেটা পাইলাম সেটা কি? 56x/100 গ্রাম। একইভাবে এবার তুমি ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করবা। দুইজনকে তো উত্তপ্ত করার কথা বলা ছিল। আমরা এবার ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করব। MgCO3।
তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করি এখান থেকে আমি কি পাবো, ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডটা গ্যাসীয় হয়ে উড়ে যাবে, আর এই ম্যাগনেসিয়াম অক্সাইডটাই হচ্ছে আমার অদক্ষিপ্ত হবে বা অবশেষ পাওয়া যাবে। এখানে দুইটা এক মোল, যদি দুই থাকতো দুই দিতাম। ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর, আর এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড আণবিক ভর কত, 40, আর ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর কত, 84। তাহলে এখানে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে অদক্ষিপ্ত পাচ্ছি আমি কতটুকু, 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। একে পাচ্ছি কতটুকু, 40/84, আর ম্যাগনেসিয়াম কার্বনেট মিশ্রণের কতটুকু ছিল, 184 - x, অতএব 184 - x গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট হতে অদক্ষিপ্ত পাচ্ছি 40 × 184 - x/84 গ্রাম। এবার দেখো আমরা অবশিষ্ট পাইলাম কয়টা, দুইটা, একটা ক্যালসিয়াম অক্সাইড আর একটা ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে দেখো এই ক্যালসিয়াম অক্সাইডকে যখন উত্তপ্ত করছি তখন আমি পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে তখন অবশিষ্ট পাচ্ছি কি, ম্যাগনেসিয়াম অক্সাইড। এই দুইটা মিলেই কিন্তু 96 গ্রাম। তার মানে যে 96 গ্রাম অবশিষ্ট পাওয়া যাচ্ছে, এই যে 96 গ্রাম অবশিষ্ট পাওয়া যাচ্ছে, এই দুইটা মিলে ওই অবশিষ্টের মধ্যে কি কি আছে, ক্যালসিয়াম অক্সাইড আছে আর ম্যাগনেসিয়াম অক্সাইড আছে। তার মানে এইটা আর এইটা যোগ করে কি হবে, যোগ করে 96 হবে। যেহেতু দুইটাই অবশিষ্ট পাচ্ছ, ক্যালসিয়াম কার্বনেট x গ্রাম থেকে কতটুকু অবশিষ্ট পাচ্ছ এটা, ম্যাগনেসিয়াম কার্বনেট 184 - x গ্রামে অবশিষ্ট পাচ্ছ এটা। এই দুইটা মিলে আছে কতটুকু, দুইটা মিলে কোশ্চেনে দেওয়া আছে 96 গ্রাম। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে যে কোনো যা কিছু লিখবা, প্রশ্ন মতে এই দুইটার যোগফল 56x/100 প্লাস 40 × 184 - x/84, এটা সমান কত দিছে, 96 গ্রাম। এবার এখান থেকে ক্যালকুলেশন করে বাকি কাজটুকু করে ফেলতে হবে। ক্যালকুলেশন করে তুমি এখানে বইয়ে দেখে নিয়েছি, এখানে তোমরা x এর মান পাবা হচ্ছে 100, x এর মান পাবা 100 গ্রাম। এক্সটা কার ধরছিলে, এক্সটা ধরছিলে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত, 100 গ্রাম। ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ হচ্ছে 100 গ্রাম। আর ম্যাগনেসিয়াম কার্বনেট তাহলে কত হবে, 184 থেকে ওইটা বাদ, ম্যাগনেসিয়াম কার্বনেট সমান 184 - x, 184 - 100, তার মানে 84 গ্রাম। এখন এই জায়গাটাতে যেহেতু পরিমাণ বলছে, এই পর্যন্তই ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেট এটা, যদি এখানে আরেকটু বলতো, ও শতকরা বলে দিছে, তার মানে পার্সেন্টেজ বের করতে হবে। শতকরা বলা মানে পার্সেন্টেজ বের করতে হবে, তার মানে এখানে তোমার দুইটারই পার্সেন্টেজ করা লাগবে, পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কার্বনেট, পার্সেন্টেজ অফ ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে এখানে খুবই তো ইজি, পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কার্বনেট সমান কি, ক্যালসিয়াম কার্বনেট আছে যতটুকু আর মোট কত ছিল, মোট ওই পাত্রে যতটুকু ছিল 184 গ্রাম, তাহলে 100/184 ইন্টু 100%। আর এখানে কত হবে, পার্সেন্টেজ অফ ম্যাগনেসিয়াম কার্বনেট, এইটা সমান, এটা কতটুকু আছে, 84/100, 100 না, টোটালটা হচ্ছে 184 ইন্টু 100%। এই তাই শতকরা পরিমাণ বের করতে বললে এইটা করতে হবে। এটা সিকিউর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। মনে হয় বোর্ড কোশ্চেনেও এই টপিক থেকে বা এই মান চেঞ্জ করে দিয়ে অথবা হুবহু এইটাও দিয়ে দিছে যতদূর মনে হয়।
তাহলে এখান থেকে বাকিটুকু একটু করে নিবা। ক্যালসিয়াম কার্বনেট কত আসে ক্যালকুলেটরে, আর ম্যাগনেসিয়াম কার্বনেটটা কত আসে। স্টেপ বাই স্টেপ যদি ফলো করা হয় তাহলে কিন্তু এই ম্যাথগুলো খুবই ইজি। এখন হোমওয়ার্ক থাকবে এইখানে যে 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে, এই 184 গ্রাম, এক মিনিট আমি একটু দেখে আসি ওই টাইপের ম্যাথ এখানে আর আছে কিনা। এইটা হোমওয়ার্ক থাকবে, একইভাবে করবা, যেভাবে স্টেপগুলো বলছি ওইভাবে স্টেপগুলো ফলো করবা, দেখবা খুবই ইজি এটা। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, এটা হোমওয়ার্ক। আর যদি না হয় তাহলে আমি তো নেক্সট দিন সলভ করাই দিব। একদম একই প্রসেস আগের বার, এখানে শুধু বলছি কি 1.84 লিটার ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে। আগের বার তোমরা হিসাব করছো ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড নিয়ে। এর এই যে হোমওয়ার্কটা দিয়েছি এখানে হিসাব করতে হবে ক্যালসিয়াম কার্বনেট আর কার্বন ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম কার্বনেট আর কার্বন ডাইঅক্সাইড দিয়ে যে দুইটুকু আসবে ওইটুকু। এখানে কিন্তু আর গ্রাম দেওয়া যাবে না। কেন গ্রাম দেওয়া যাবে না? এখানে দেখা আছে লিটার, তাহলে তুমি এখানে কি বলবা যে 100 গ্রাম, এখানে কি গ্রাম? হ্যাঁ, এখানে যদি গ্রাম আছে তাহলে বলবা যে 100 গ্রাম থেকে পাওয়া যাচ্ছে কত, 22.4 লিটার। এত থেকে পাওয়া যাচ্ছে কত, আর এক্স থেকে পাওয়া যাচ্ছে এত লিটার। এখানে লিটার আসবে, এখানেও লিটার আসবে, ওই দুইটা যোগ করবা, ওই দুইটা যোগ করে 1.84 দিবা, দিয়ে শেষে ওই একইভাবে এক্স বের করবা, পাশেরটা বের করে নিবা, নিয়ে পার্সেন্টেজ বের করবা। এখানে শতকরা পরিমাণ না বললেও চেষ্টা করবা শতকরা পরিমাণটা বের করে নেওয়ার। যেভাবে যা বলছি স্টেপ ওয়াইজ ফলো করবা, দেখবা ম্যাথটা খুবই ইজি। বইয়ে এলোমেলো করে দেওয়া আছে, এখানেরটা এক জায়গায় ওখানেরটা এক জায়গায় করে দেওয়া আছে, কিন্তু এই শতকরা সংযুক্তিরই টপিক এটা, এটা হুবহু শতকরা সংযুক্তিরই টপিক। তাহলে এটা হোমওয়ার্ক থাকবে। সাথে আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিই, আরেকটা হোমওয়ার্ক হচ্ছে এটা ট্রাই করবা, কপার অক্সাইড সিইউও ও সিইউ2 এর একটি মিশ্রণে, এর একটি মিশ্রণে 80% কপার আছে, 80% কপার আছে। দেখো এইখানে স্টেপস লিখছিলাম না, স্টেপস এর মধ্যে দেখো যদি পার্সেন্টেজ দেওয়া থাকে 100 ধরে করবা। তো এইটাই কিন্তু এখন কাজে লেগে যাচ্ছে। আগে যে দুইটা ম্যাথ দিয়েছি এগুলাতে কিন্তু পার্সেন্টেজ ছিল না, এখন যেটা আছে এটাতে পার্সেন্টেজ আছে। 80% যদি কপার থাকে, মিশ্রণের এদের সংযুক্তি কত হবে, মিশ্রণে এদের সংযুক্তি কত। এখন এটাও চিত্র দিয়ে কিন্তু করবা। এই যে ম্যাথটা এটা তো বইয়ের ম্যাথ, আর এখন যেটা দিছে এটা কিন্তু বইয়ের ম্যাথ না, এটা সম্পূর্ণরূপে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড একটা ম্যাথ, এবং এইচএসসিতে এই ম্যাথটা আসতে পারে। এই জন্য দ্বিতীয়টা, প্রথমটা তো
বই দেখে করবা না, নিজে থেকেই করবা। দ্বিতীয়টা একদম হুবহু ওই রকম করেই ফলো করবা। শুধু দেখো আগের গুলাতে এই যে লিটার গুলা দেওয়া ছিল, ভর গুলা দেওয়া ছিল, আর এটাতে কিন্তু পার্সেন্টেজটা দেওয়া আছে। এখানে শুধু পার্সেন্টেজটা দেওয়া আছে। তাহলে আলাদা আলাদা করে দুইটার পার্সেন্টেজ বের করবা। এটা আরো সহজ, আগের গুলা থেকে এটা আরো সহজ। তো এটা বের করে দেখাবা কত আসে।